নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে। তো বন্ধুরা, এই সমস্ত ছোট ছোট টিপসগুলোকে ফলো করতে পারেন তাহলে বুঝতে পারবেন কাজকর্ম কতটা সহজে হয় এবং টাকা পয়সা কতটা সাশ্রয় করা যায়। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে আমরা যখন এই ধরনের শার্ট কাচাকুচি করি, মানে পরিষ্কার করার পর আয়রন করার সময় হোক আর আয়রন করার আগে হোক, যখনই আমরা এইভাবে বোতামগুলোকে লাগাই, দেখবেন একটা কাজ আমরা খুব সহজে করতে পারি। কি কাজ? আমরা যখন বোতামগুলোকে লাগাবো তখন কি কাজ সুবিধা হচ্ছে সেটাই বলি। এই প্রথমের যে বোতামটা আছে সেই বোতামটাকে বাদ দিয়ে দ্বিতীয় যে বোতামটা, এটাকে আমরা আটকে দেব। এটাকে আটকে একটা করে ঘর আমরা কিন্তু ছেড়ে দেব। একটা করে ঘর ছেড়ে তার নেক্সট যে ঘরটা মানে বোতামটা, সেই নেক্সট বোতামটা লাগিয়ে নেব। এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা বোতাম একটা ছাড়বো তারপর একটা লাগাবো। এইভাবে যদি বোতামগুলো ঘর আটকে তারপর জামাটাকে আয়রন করি তাহলে দেখবেন যে মানুষটা পরছে জামাটা তার অনেকটা সহজ হবে, সুবিধা হবে জামাটা পরতে গিয়ে, কারণ একটা বাদে একটা বোতাম তার লাগাতে হচ্ছে। আর যে মানুষটা এই কাজটা করছে, জামা কাপড় আয়রন করছে, বোতাম লাগাচ্ছে, জামাটাকে গুছিয়ে রাখছে, তারও কিন্তু কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। কারণ অনেকটা করে জামা থাকে, তাদের বোতাম লাগাতে গেলে অনেকটা টাইমও নষ্ট হয়। তাই সেই টাইম নষ্ট না করে যদি অল্প সময়ের মধ্যেই জামা কাপড়ের বোতামগুলো লাগিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। এবার সেই জামা কাপড়গুলোকে বোতাম লাগানোর পর কি করি, আমরা ভাঁজ করি। তো ভাঁজ করতে খুব সহজ হবে, তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বই। তো এই ধরনের বড় একটা বই নিয়ে নেবেন। এর জন্য বইটা মাঝখানে দিয়ে ঠিক কলারের নিচে দিয়ে এইভাবে সাইড থেকে একবার ভাঁজ করবেন আর ওই সাইড থেকে একবার ভাঁজ করবেন। বন্ধুরা, কোনো সমস্যা হবে না। অনেকের দেখবেন এই জামা ভাঁজ করতে অনেকটা মানে কঠিন হয়, তারা কিন্তু জামা কোনোভাবেই ভাঁজ করতে পারে না। তো এইভাবে একবার এই বইয়ের মাধ্যমে অথবা খাতার মাধ্যমে, যে কোনো জিনিসের মাধ্যমে আপনারা কিন্তু এই জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিতে পারেন খুব সহজে। কোনো সমস্যা না হয়েই দেখবেন খুব সহজেই কিন্তু এই জামা কাপড়গুলো একদম সুন্দর একটা ভাঁজ হয়ে যাচ্ছে। এবার বইটাকে আস্তে করে জামার মধ্যে থেকে টেনে বের করে নেবেন। বের করলেই এবার উল্টে দেখিয়ে দেবো জামাটা কতটা সুন্দর ভাঁজ হয়েছে। শুধুমাত্র একটা বইয়ের কামাল এটা। এই ধরনের একটা যদি চৌকো কার্ডবোর্ড থাকে সেক্ষেত্রে সেই কার্ডবোর্ডটা গুছিয়ে রাখবেন। এই ধরনের যে সমস্ত শার্টগুলো আমরা আয়রন করি, করার পর এবার ভাঁজ করি, তার জন্য কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা বাজার থেকে যখন ফল কিনে আনি, ফল কিনে আনার পর যে প্রবলেমটা হয়, অনেক সময় দেখবেন ফল যেখান থেকে আনছি সেই দাদাটা কোনোভাবে এরকম গিট করে দেয়। দুটো গিট দিয়ে এইভাবে আমাদের হাতে প্লাস্টিকটা ধরার জন্য এভাবে ওর হাতলটা দিয়ে দেয়। তো এইভাবে বাড়িতে এই প্লাস্টিকটা হাতে করে আনাটা খুব সহজ, কিন্তু একটা প্রবলেমের মধ্যে আমরা যখন পড়ি, যে কী সেই প্রবলেমটা, এই দুটো গিট যখন পড়ে যায়, দুটো গিট পড়লে খুলতে গেলে অনেকটা প্রবলেম হয়, আর নখের মধ্যেও কিন্তু অনেকটা ব্যথা হয়ে যায়। প্লাস্টিকটা ছিঁড়লে কিন্তু ছেঁড়া যায়, কিন্তু আমরা চেষ্টা করি প্লাস্টিকগুলোকে একটু গুছিয়ে রাখবো, কারণ এই সমস্ত প্লাস্টিকগুলো নেক্সট টাইমে অনেক কাজে আমরা লাগাতে পারি। তাই প্লাস্টিকটা না ছিঁড়ে আমরা যদি গিটটাকে খোলার চেষ্টা করি, কিভাবে খুলবো, যে কোনো একটা হাতল ধরে এইভাবে মোড়াতে হবে। এইভাবে মোড়ালে কি হবে, এই মোড়ানোর পর এটা কিন্তু শক্ত মতো একটা প্লাস্টিক হয়ে যাচ্ছে। এই শক্ত যে প্লাস্টিকটা হয়ে যাচ্ছে, এটাকে ভেতর দিকে এইভাবে ঢুকিয়ে দিলে খুব সহজে কিন্তু এই গিট পড়ে গেছে সেই গিটটা খুলে যাবে। বন্ধুরা, আমি কাজটা কিভাবে করছি, আপনাদের কিন্তু এইভাবেই কাজ করতে হবে। এবার ভেতরে এইভাবে ঢুকে দিতে হবে, একটু ঝাঁকা দিতে হবে হাত দিয়ে। ঝাঁকা দিলে দেখবেন একটা সাইড থেকে সেই শক্ত মোড়ানো পাশটা উঠে আসছে। তো এইটা ধরে টান দিলেই দেখবেন সেই গিট পড়া একেবারে সহজে খুলে গেছে। তো বন্ধুরা, এইভাবে দুটো গিট না দিয়ে আমরা সাধারণত কিভাবে গিট দিতে পারি চলেন দেখিয়ে দিই। আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। এইভাবে প্রথমে একটা গিট দিয়ে দেব, দিয়ে তারপর আর একটা গিট দিয়ে তার হাফ অংশ টেনে দেবো, আর হাফ অংশ কিন্তু বাইরে থাকবে। এইভাবে সাধারণত আমরা গিট দিয়ে থাকি। এইভাবে গিট দিয়ে দিলে তাহলে নেক্সট টাইমে যখন এটা খুলবো, এই মাথার দিকে একটা অংশ ধরে টান দিলেই কিন্তু গিটটা খুলে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই ছোট্ট টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে এসেছি আমার পরবর্তী টিপসে। এখন যেহেতু বর্ষার সিজন, বর্ষার সময় দেখবেন ঘরে প্রচুর পরিমাণে পোকামাকড়, টিকটিকি, আরশোলা, পিঁপড়ে, এদের উপদ্রব বেড়ে যায়। তো
তো এই পিঁপড়েদের এতটা উপদ্রব থাকে, ঘরের ভেতর হোক, রান্নাঘরে হোক, যে কোনো জায়গায় যদি কোনোভাবে মিষ্টি কিছু, কোনো কোল্ড ড্রিঙ্কস বাচ্চারা খেতে খেতে যদি এক দু ফোঁটাও ফ্রুটি অথবা কোনো মিষ্টি কোল্ড ড্রিঙ্কস যদি পড়ে যায়, তাহলে দেখবেন পিঁপড়েদের উপদ্রব, মানে প্রচুর পরিমাণে পিঁপড়েদের একটা ঝুন্ড চলে আসে। তো সেই পিঁপড়ে ঘরের মধ্যে যখনই এই পরিমাণে হয়ে যায়, রান্নাঘরের মধ্যে হলেও তখন আমাদের কাজ করতে অনেকটা সমস্যা হয়। তাই সেই লাল পিঁপড়ে হোক আর কালো পিঁপড়ে হোক, তাড়ানোর খুব সহজ একটা উপায় আছে। এর জন্য আপনাদের কিন্তু চিন্তাও করতে হবে না, আর কাজের কোনো ব্যাঘাতও ঘটবে না। লাল পিঁপড়ে কিন্তু প্রচুর বিষাক্ত হয়, আর কালো পিঁপড়ে কিন্তু কোনো বিষাক্ত হয় না। তবুও আমাদের এরকম পিঁপড়ে যদি রান্নাঘরে থাকে, খাবার দাবারের মধ্যে চলে যায়, তো সেই সমস্যা থেকেই রেহাই পাওয়ার জন্য এই কাজটা করবেন। আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এই চা পাতা। তো বন্ধুরা, চায়ের কিন্তু নিজস্ব একটা স্ট্রং গন্ধ আছে। সেই গন্ধের কারণে আমরা কিন্তু পিঁপড়েগুলোকে তাড়াতে পারবো। পিঁপড়েরা কিন্তু এই সমস্ত স্ট্রং গন্ধগুলো একদম সহ্য করতে পারে না। তাই যে জায়গাটায় মিষ্টি অংশ পড়েছে, মিষ্টি কোল্ড ড্রিঙ্কস পড়েছে, সেই সমস্ত জায়গায় আমরা যদি এইভাবে চায়ের পাতাগুলোকে ছড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু পিঁপড়েরা এখানে আর থাকবে না। তো বন্ধুরা, এই চা পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে পিঁপড়েরা কেমন দৌড়াদৌড়ি করছে আপনারা দেখলে বুঝতেই পারছেন। এইভাবে ওরা দৌড়াদৌড়ি করতে করতে এখানে কিন্তু আর থাকতে পারবে না, কারণ এই সমস্ত জায়গায় চা পাতা দেওয়া হয়েছে। ওরা একেবারে কিন্তু ঘর থেকে বাইরে চলে যাবে, নেক্সট টাইমেও আর আসার চেষ্টাও করবে না। তো বন্ধুরা, এইভাবে যদি একটু চায়ের পাতা ছড়িয়ে দেন, বিশেষ করে বর্ষার দিনে দরজার দিকে একটু ছড়িয়ে দেবেন, তাহলে বাইরে থেকে পিঁপড়ে কিন্তু খুব সহজে উঠে আসবে না। তো আশা করছি আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। চলে এসছি পরবর্তী টিপসে। বন্ধুরা, এখানে আছে ঘি। আমরা ঘি খেতে কিন্তু অনেকেই পছন্দ করি। ঘি খাওয়ার স্বাস্থ্যের পক্ষে অনেকটা উপকার, কিন্তু সেই ঘিগুলোকে যদি আমরা বাড়িতে তৈরি করতে পারি, তাহলেই কিন্তু অনেকটা স্বাস্থ্যকর হবে সেটা। বাজার থেকে কেনা ঘির মধ্যে অনেক কিছু কিন্তু ভেজাল থাকে, তাই আমরা চেষ্টা করব বাইরের ভেজাল ঘি না খেয়ে বাড়িতেই সবসময় দুধ থেকে সর রেখে তার থেকে ঘিটা বানাতে। তো বন্ধুরা, যদি দেখেন কোনো কারণে বাড়িতে ঘি বানাতে পারছেন না, সেই পরিস্থিতি নেই, সেক্ষেত্রে বাইরে থেকে আনতেই হয়। দেখবেন প্রত্যেকটা বাজারের দোকান প্রত্যেকের একটা একটা নিজস্ব মতবাদ আছে যে আমাদের প্রত্যেকের ঘি কিন্তু খাঁটি ঘি। তো সেই বাজার থেকে ঘি কিনে আনলেন, আনার পর সেই ঘিটা কতটা খাঁটি পরীক্ষা করে নেবেন। পরীক্ষা করার জন্য কি করতে হবে, ছোট একটা বাটিতে জল নিয়ে নেবেন, হাফ বাটি জল। জলের মধ্যে আমরা যদি সেই ঘিগুলোকে একটা ফোঁটা দিয়ে দিতে পারি, বন্ধুরা আমি এখানে একবার মতো একটু ছোট একটু ঘি, মানে অল্প কিছুটা ঘি এর জলের মধ্যে ফেলে দেব। জলের মধ্যে যখনই ঘিটা পড়বে, দেখবেন সঙ্গে সঙ্গে ঘিটা ভেসে উঠবে। ভেসে ওঠার পর সেই ঘিটা যদি এইভাবে একটা শেপ হয়ে থাকে, মানে একই শেপে থাকে, আমরা এই বাটিটাকে কিন্তু নাড়াবো, ঝাঁকা দেব, এদিক ওদিক ঘোরাবো। ঘোরানোর পরও জলটা চারিদিকে ঘুরছে। ঘোরার পর এই ঘিটা যদি শেপ একই থাকে, তাহলে বুঝবেন বন্ধুরা সেই ঘিটা কিন্তু একদম অরিজিনাল ঘি। আর যদি এই ঘিটার শেপ নষ্ট হয়ে যায়, মানে চারিদিকে ছড়িয়ে যায়, জলের মধ্যে মিশে যায়, তো তাহলে বুঝতে পারবেন ঘিটার মধ্যে প্রচুর পরিমাণে ভেজাল আছে। আমি বলবো সেই ঘি কখনোই কিন্তু খাওয়া উচিত নয়। তো আমরা চেষ্টা করব খাঁটি ঘি বাজার থেকে কিনে না এনে বাড়িতে থাকা দুধ থেকেই আমরা ঘিটা তৈরি করব। বাড়ির ঘি কিন্তু সব থেকে খাঁটি হয়, এটা আমরা সবাই জানি। ঘি বিশেষ করে বাচ্চাদের খাওয়ানো হয়, তাই আমরা চেষ্টা করব বাড়িতে ঘি তৈরি করে সেই ঘিটাই বাচ্চাদের খাওয়ানো। বাজারের ঘি কিন্তু সবসময় অ্যাভয়েড করতে হয়। ওরা যতই বলুক, সেই ঘির মধ্যে অবশ্যই কিন্তু কিছু না কিছু ভেজাল অবশ্যই থাকবে। আমার এই ঘিটা কিন্তু বাড়িতে তৈরি, তার জন্য এটা কিন্তু শেপ একই আছে। এটা যতই জলটা নাড়ালাম না কেন, এটা একটু ভাঙলো না, ওর শেপটা একই আছে। তো বন্ধুরা, আশা করছি এইভাবে আপনারাও ঘি যদি বাজার থেকে কিনে আনছেন, মানে আনতে বাধ্য হচ্ছেন, সেক্ষেত্রে একটু টেস্ট করে নেবেন এইভাবে, তাহলে আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না ঘি খাওয়াতে। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। এখানে আছে প্রেশার কুকার। প্রেশার কুকারে আমরা কিন্তু রান্না করতে অনেক পছন্দ করি, কারণ অল্প সময়ের মধ্যে প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি রান্না করা যায়। কিন্তু এই প্রেশার কুকারে রান্নাবান্না করতে করতে আমরা যতই এটাকে ধুয়ে মুছে রাখি, দেখবেন একটা প্রবলেম হয়, কিছুদিন বাদে বাদে প্রেশার কুকারের মধ্যে কালচে এরকম একটা হলদে দাগ হয়ে যায়। তো এটা দাগ কেন হয়? রান্নাবান্না করতে করতে কিন্তু জল গরম হচ্ছে, ফোটাচ্ছি, এই সমস্ত কারণে প্রেশার কুকারের মধ্যে অনেকটা কালো হয়ে যায়। অনেকের প্রেশার কুকার দেখবেন প্রচুর পরিমাণে কালো হয়ে আছে।
কি করে সেই প্রেসার কুকারে কালো দাগটাকে রিমুভ করবেন। তার জন্য এখানে ছোট একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে 1 চামচ মতো হলুদ দিয়ে দেব। এবার এই যে হলুদ দিয়ে দিলাম, হলুদের মধ্যে আমরা অ্যাড করব কোলগেট। তো বন্ধুরা, হলুদের মধ্যে কিছুটা পরিমাণ কোলগেট আমি অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে আরও একটা উপকরণ মেশাতে হবে। সেই উপকরণটা কি? ভিনিগার। তো বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি ভিনিগার না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু লেবু দিতে পারেন। তো আমি এখানে ছোট একটা লেবু চাকুর সাহায্যে কেটে এর হাফ অংশ থেকে লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দিলে কি হবে, লেবু, হলুদ এবং কোলগেট প্রত্যেকটা কিন্তু ক্লিনিংয়ের জন্য অনেকটা উপকারী, তাই ক্লিনিংয়ের ভীষণ কাজ করবে। আমরা কি করব, লেবুর এখানে কিছুটা হাফ লেবুর থেকে পুরোটা রস দিয়ে দিচ্ছি। তো আপনারা এরকম লেবুর রস দিলে কিন্তু কাজটা বেশি ভালো হবে। লেবুর রসটা দিয়ে এইবার একটা চামচের সাহায্যে এই হলুদ, কোলগেট আর লেবু এই তিনটের একসঙ্গে আমি মিশিয়ে নেব। এইভাবে একসঙ্গে মিশিয়ে নিয়ে যে মিশ্রণটা আমার এখানে তৈরি হচ্ছে, সেই মিশ্রণটাকে আমরা কি করব, এই মিশ্রণটাকে আমরা প্রেসার কুকারের মধ্যে যে সমস্ত জায়গায় হলুদ হয়ে আছে সেই সমস্ত জায়গা বেশ ভালোভাবে লাগিয়ে দেব। তো চলেন প্রেসার কুকারের মধ্যে এই হলুদের মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি। এইভাবে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেওয়ার পর কি হবে, আমরা নিয়ে নেব একটা স্কচব্রাইট। যে কোনো একটা স্কচব্রাইট নিতে পারেন, এমন নয় স্টিলের স্কচব্রাইটই নিতে হবে, যে কোনো স্কচব্রাইট নিতে পারেন। নিয়ে এই যে হলুদ আর যে মিশ্রণটা আছে এই মিশ্রণটাকে প্রেসার কুকারের ভেতরে বেশ ভালো করে লাগিয়ে দিতে হবে। কাজ যদি খুব ভালো পেতে চান সেক্ষেত্রে 10 মিনিট এইভাবে ছেড়ে দেবেন, আর যদি একটু ব্যস্ত থাকেন সেক্ষেত্রে এইভাবে স্কচব্রাইট দিয়ে ঘষে নেবেন। ঘষার পর দেখতে পাবেন প্রেসার কুকারটা কিন্তু একেবারে নতুনের মতো পরিষ্কার চকচকে হয়ে গেছে ভিতরটা। মানে যে কালো নোংরা একটা দাগ ছিল প্রতিদিন রান্নাবান্না করতে করতে, সেই দাগটা কিন্তু আর থাকবে না। এইবার এটাকে আমি প্লেন জলে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার প্রেসার কুকারটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।